বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো এক এমন ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। ভাবুন তো, একটি সাধারণ রেস্টুরেন্ট যেখানে গরুর মাংস বলে কম দামে খাবার বিক্রি হচ্ছিল, কিন্তু যখন এর পেছনের রহস্য ফাঁস হলো তখন সবাই হতবাক। গ্রাহকদের খাওয়ানো হচ্ছিল মানুষের হাড়গোড় আর মাংসের টুকরো। কিন্তু আসল ধাক্কাটা এলো পরে, যখন দোকানদার মহিলাকে গ্রেফতার করে পুলিশ আর ভেতর থেকে যা বেরিয়ে এলো সেটা জানলে আপনার গা শিউরে উঠবে। এই শিহরণ জাগানো ঘটনাটা পুরোটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি অবাক করে তবে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আজকের গল্প আপনার কল্পনারও বাইরে। চলুন শুরু করি। বন্ধুরা, পাকিস্তানের পাঞ্জাবের ফয়সালাবাদের এক সরু গলির শেষ মাথায় ছিল মমতাজ বেগমের কোপ্তা হাউস। টিনের ছাউনি, পুরনো কাঠের সাইনবোর্ড, আলোকিত কিছুই নয়, তবু দোকানটা কখনো ফাঁকা থাকতো না। বড় হাড়িতে ফুটতে থাকা ঝোলের ধোঁয়া আর গরুর কোপ্তার গন্ধ যেন পথচারীদের টেনে আনতো। কেউ ক্ষুধা মেটাতে, কেউ বা আড্ডা দিতে, সবাই কোনো না কোনো ভাবে এখানে এসে থামতো। মমতাজ বেগম প্রায় 50-এর এক হাসিমুখী নারী, এই দোকানের মালিক। কাঁধে সবসময় একটি পাতলা ওড়না, মুখে নরম স্বর। ক্লান্ত হলেও অতিথির সামনে ক্লান্তি দেখাতেন না। পাশে থাকে তার একমাত্র ছেলে, 14 বছরের আরমান। ছেলেটা টেবিল মুছে, পানি ঢেলে গ্রাহকদের হাসি মুখে জি ভাই বলেই দৌড়য়। দোকানে নিয়মিত ক্রেতাদের মধ্যে আছেন রিকশাওয়ালা বাবুর চাচা আর পাশের গলির সবজিওয়ালা রুকসানা আপা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আসে কয়েকজন কলেজ পড়ুয়াও। সবাই বলে মমতাজ আপার কোপ্তার টেক্সচার আলাদা, ঝোলে যেন একটা আলাদা ঘ্রাণ আছে। কেউ কেউ মজা করে জিজ্ঞেস করে গোপন রেসিপি কি। মমতাজ বেগম হাসতেন, রহস্য একটাই, ভালোবাসা দিয়ে রান্না। তবু ভিতরে ভিতরে তার একটা অস্বস্তি ছিল। কিছুদিন হলো কম দামে মাংস দিচ্ছে এক সরবরাহকারী জাবাদ। লোকটা সাদামাটা, প্রতি 2-3 দিন পর পর ভরে কালো পলিথিনের বস্তা নিয়ে এসে দেয়। বাজারের দামের চেয়ে অনেক কম। করোনা পরবর্তী সময় গরুর মাংসের দাম চড়েছে। এই কম দাম না হলে তার দোকান টিকে থাকাই কঠিন। কিন্তু কখনো কখনো বস্তা খোলার সময় একটা অদ্ভুত কাঁচা গন্ধ নাকে লাগে। রাধা হলে মশলার ঘ্রাণে মিলিয়ে যায়, তবু মনটা কেমন করে ওঠে। সেই সন্ধেতেই ঘটল প্রথম অস্বস্তিকর ঘটনা। গলির এক কোণে কোণে বসে পড়ল নতুন এক গ্রাহক, বিলাল। পাশের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। সে নাকি কেবল রাস্তা দিয়ে যাচ্ছিল। ঝোলের গন্ধে পা থেমে যায়। কোণার টেবিলে বসে একটা কোপ্তার প্লেট নিল। প্রথম চুমুকেই তার ভুরু কুঁচকে গেল। স্বাদ ভালো, কিন্তু টেক্সচারটা যেন অস্বাভাবিকভাবে গুচ্ছানো, একটু বেশি টাইট। মমতাজ বেগম এগিয়ে এসে হেসে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে বেটা? বিলাল ভদ্রভাবে বলল, ভালোই, তবে একটু আলাদা মনে হচ্ছে। মমতাজ হাসলেন, রান্নার হাত আলাদা হলে স্বাদও আলাদা হয়। কিন্তু দ্বিতীয় কামড়ে বিলালের দাঁতে ঠেকে শক্ত কিছু। সে থমকে গেল। ভেবেছিল কার্টিলেজ, কোনো কঠিন টুকরো। জিভে ঘুরিয়ে দেখতেই বোঝা গেল জিনিসটা তীক্ষ্ণ আর পাতলা। সাবধানে আঙুলে টেনে বের করলো। ফ্যাকাশে ধূসর বাঁকানো একটা ক্ষুদ্র টুকরো, যেন মানুষের নখের অংশ। দেহে কাঁটা দিল। চারপাশের কথাবার্তা, ঝোলের গন্ধ সব মিলিয়ে যেন মুহূর্তে নিস্তব্ধ। মমতাজ বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা? বিলাল দ্রুত টিস্যুতে জিনিসটা মুড়ে পকেটে ঢুকিয়ে ফেললো। বলল, না না, মরিচটা একটু বেশি হয়ে গেছে, পানি দেবেন? মমতাজ হাঁ করে তাকালেও সন্দেহ না বাড়িয়ে পানি দিয়ে চলে গেলেন। বিলাল বিল মিটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। হোস্টেলে ফিরেই টেবিল ল্যাম্পের নরম আলোয় টিস্যু খুলল। টুকরোটা এবার স্পষ্ট। এটা হাড় নয়, চামড়া নয়, নখ। গলার ভেতরটা শুকিয়ে এলো। সে তড়িঘড়ি ফোন দিল তার পরিচিত দুয়া। শেষ বর্ষের MBBS ছাত্রী, পাঞ্জাব মেডিকেল কলেজে পড়ে। দুয়া টুকরোটা দেখে গম্ভীর হলো। চোখে দেখে শতভাগ বলা যায় না, কিন্তু গঠনটা মানুষের নখের মতোই। চাইলে কাল সকালে ছোট্ট একটা ফরেন্সিক ল্যাবে দিয়ে পরীক্ষা করিয়ে দিই। রাতটা বিলাল আর ঘুমোতে পারল না। জানালার বাইরে ফয়সালাবাদের পথে এখনো হর্ন বাজে, দোকান বন্ধের আওয়াজ আসে। মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, যদি সত্যি এটা মানুষের নখ হয়, কোপ্তা এটা কিভাবে এলো? ওদিকে দোকান বন্ধ করে ঘরে ফিরে আরমান ধীরে ধীরে বলল, আমি জাওয়াদের মাংসে মাঝে মাঝে গন্ধটা অন্যরকম লাগে। মমতাজ মৃদু হাসে, মাথায় হাত বুলিয়ে দিলেন, দিনকাল খারাপ বেটা, কম দামে না কিনলে দোকানটা চলবে কি করে? আল্লাহ ভরসা। কিন্তু দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা মেয়েলি দৃঢ়তার গভীরেও সে টের পেল মনের ভিতরে সন্দেহটা আজ বেশি জেদি।
ভোর নামলো ধূসর কুয়াশায়। বিলাল নখের টুকরোটা সিল করা ছোট খামে নিয়ে দুয়ার সঙ্গে ল্যাবে গেল। টেকনিশিয়ান সাবধানে স্যাম্পল নিল, রিসিপ্ট তুলে দিল। রিপোর্ট দুপুরের দিকে। বিলাল ছায়া সঙ্গীর মতো অস্থিরতা নিয়ে বেরিয়ে এলো। দূরে রাজানের সুর কানে বাজতে বাজতে তার মনে একটাই সিদ্ধান্ত পোক্ত হলো, ফল যাই আসুক সত্যিটা জানাতেই হবে। সন্ধ্যার দিকটা দোকানে আবার ভিড়, কিন্তু আজ মমতাজ বেগমের হাত একটু কাঁপে। ঝোল নামাতে গিয়ে ঢাকনায় ঠোক্কর লাগে। গলির বাতাসে গুঞ্জনও কিছুটা, যে শুনেছো এই দোকানের কোপ্তায় নাকি আলাদা ঘ্রাণ। রুকসানা আপা হেসে উড়িয়ে দেন। বাবর চাচা বলেন স্বাদ ভালো হলেই হলো। কেবল আরমান কোনায় দাঁড়িয়ে দেখে যে তার আম্মির চোখে আর চিরচেনা নিশ্চিন্তি নেই। অন্য প্রান্তে বিলাল এক কাপ কালচে চা হাতে বসে আছে। দুয়ার ফোনে ছোট্ট বার্তা আসে, প্রাইমা ফাসি ইন্ডিকেশন হিউম্যান নেল, ডিটেল রিপোর্ট তৈরি হচ্ছে। পরের লাইনটা পড়েই দাঁড়িয়ে যায়, পুলিশকে জানাতে হবে, দেরি করো না। রাত নেমে আসে। ফয়সালাবাদের সেই সরু গলিতে ধোঁয়া উঠছে, হাড়িতে ঝোল ফুটছে, গ্রাহকের হাসি কথা সবই আগের মতোই। তবু কোথাও এক অদৃশ্য অন্ধকার ঘনীভূত হচ্ছে। বিলাল টুকে রাখে থানার ঠিকানা। দরজার কপাট টেনে বেরোতে বেরোতে তার মনে হয় এই গলির কোপ্তা হয়তো শুধু স্বাদের গল্প নয়, হয়তো এটাই এক ভয়ঙ্কর অপরাধের দরজা। দুপুর গড়িয়ে বিকেল। বিলাল ছোট খামে সিল করা টুকরোটা নিয়ে গেল ফয়সালাবাদের নিকটস্থ থানায়। ডিউটি অফিসারের সামনে বসে সব বলল, কোথায় খেয়েছে, কি পেয়েছে, চিকিৎসা শিক্ষার্থী দোয়ার প্রাথমিক মতামত কি। খামটা টেবিলে রেখে অফিসার গম্ভীর গলায় বললেন, এটা গুরুতর অভিযোগ, ডিএসপি আরিফ মালিককে জানাচ্ছি। ডিএসপি আরিফ মালিক কড়া শাসন আর নিরপেক্ষতার জন্য পরিচিত। কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন। লম্বা দেহ, কপালে হালকা ভাঁজ, চোখে তীক্ষ্ণ তাকানো। তিনি খামটা হাতে নিয়ে ধীরস্তরে বললেন, প্রাথমিক রিপোর্ট আমরা ফরেনসিক ল্যাবে পাঠাচ্ছি। তার আগেই লোকেশনটা সিল করতে হবে, যাতে প্রমাণ নষ্ট না হয়। বিলাল মাথা নাড়ল। সে জানে এখন থেকে ঘটনাটা তার হাত ছেড়েও বড় হবে। সন্ধ্যা নামার একটু আগে মমতাজ বেগমের কোপ্তা হাউসের সামনে থামলো পুলিশের জিপ। গলির মানুষজন জানালার ফাঁক দিয়ে উকি দিল। আরমান তখন টেবিল গুছোচ্ছিল, মমতাজ বেগম হাড়িতে ঝোল নামাচ্ছিলেন। চারজন কনস্টেবল ভিতরে ঢুকে দাঁড়াতেই ডিএসপি আরিফ ভদ্রস্বরে বললেন, ভয় পাবেন না আম্মা, কিছু নমুনা পরীক্ষা করতে হবে, রান্নাঘর, স্টোর রুম সব দেখতে হবে। মমতাজ বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সাব আমরা তো সৎভাবে ব্যবসা করি। জানি, আরিফ শান্ত কণ্ঠে বললেন, এই জন্যই বলছি, যদি কিছুই না থাকে আপনাদের নাম পরিষ্কার হয়ে যাবে। রান্নাঘরের বড় হাঁড়ি, ঝোল, কাঁচা মাংস, এমনকি সকালে জাবাদ যে কালো পলিথিনের বস্তা দিয়ে গেছে সবকিছু নমুনা আলাদা সিল প্যাকেটে ভরা হলো। ক্যামেরা ফোন বের করে কেউ ভিডিও করতে চাইলে কনস্টেবলরা সরিয়ে দিল। দোকানের দরজায় হলুদ সিল তদন্তাধীন টাঙানো হলো। গলিতে কানাঘুষা ছড়ালো, শুনেছো নাকি মাংসে সমস্যা, কারো শ্বাসরোধ হয়ে এলো, আমরা তো গাতকালি খেয়েছি। আরমান ঠোঁট কামড়ে ভেতরটা শক্ত করে ধরলো। তার মনে শুধু একটাই কথা, আম্মি কিছু ভুল করেননি। রাতে থানায় বসে জবানবন্দি দিলেন মমতাজ বেগম। সব এক মাস হলো জাবাদ নামে এক ছেলের কাছ থেকে কম দামে মাংস নেই, বাজার দরের চেয়ে অনেক কম। না নিলে দোকানটা টিকতো না। মাঝে মাঝে বস্তা খোলার সময় অদ্ভুত কাঁচা গন্ধ পেতাম, রাধা হলে মশলার ঘ্রাণে মিলিয়ে যেত, তবু মনটা কেমন করে উঠতো। আরিফ মালিক নোটবুকে লিখতে লিখতে মাথা তুললেন। জাওয়াদের চেহারা, হাইট, চলাফেরা সব বলবেন। কখন আসে, একা আসে, বেশিরভাগ ভোরে আসে, কালো পলিথিনে মাংস, কখনো মোটরসাইকেল, একবার দেখেছি গাড়ি, পাঁচি শহরের বাইরে নম্বর প্লেট, আর গাড়ির ভিতরে একটা তীব্র ফরমালিনের মতো গন্ধ। আরিফের চোখে ঝিলিক খেললো। তিনি কনস্টেবলকে বললেন, জাওয়াদের স্কেচ বানাও, আশেপাশে সিসিটিভি ফুটেজ, টোল প্লাজা ডেটাবেস সব টেনে আনো। পরের দিন সকালে ফরেনসিক থেকে ফোন এলো। আরিফ ভ্রু কুঁচকে রিপোর্ট পড়লেন। নমুনাগুলোর কিছুতে মানব উৎপত্তির টিস্যুর চিহ্ন পাওয়া গেছে। বুকের ভিতরটা ঠক করে উঠলো। তিনি জানেন এই খবর বাইরে গেলে আগুনের মতো ছড়াবে, তবু আইন অনুযায়ী মিডিয়া ব্রিফিং দিতে হলো। কিছু নমুনায় অনিয়মের প্রাথমিক ইঙ্গিত আছে, তদন্ত চলছে, কেউ হাতে আইন তুলে নেবেন না। কিন্তু মিডিয়া শিরোনাম বানালো, ফয়সালাবাদে কোপ্তায় মানব টিস্যু সন্দেহ। গলি মহল্লায় হইচই পড়ে গেল। দোকানের সামনে সিল দেখে কেউ থুথু ফেললো, কেউ গালি দিল। স্কুল থেকে ফেরার পথে আরমান শুনলো, ওই যে মানুষ কোপ্তাওয়ালার ছেলে। বুকের ভিতরে আগুন ধুকতে লাগলো। বাড়ি ফিরে সে চুপচাপ মেঝেতে বসে রইল। মমতাজ বেগম মাথায় হাত রেখে ফিসফিস করলেন, সাব আল্লাহ আমাদের ইজ্জত ফিরিয়ে দাও।
এদিকে জাবাদ শহরের এক জরাজীর্ণ বাড়িতে কুঁকড়ে বসে টিভি দেখছিল। ঠোঁটের এসে ফিসফিস করলো, চমৎকার, পুলিশ এখন ওই মহিলাকে নিয়েই ব্যস্ত। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ। ঢুকলো এক পেশাবহুল লোক, দু চোখে বরফের মতো শীতলতা। নিচু স্বরে বলল, তুমি খুব ঢিলে ঢালা কাজ করেছো জাবাদ। শহর গরম হয়ে গেছে। যারা তোমাকে টাকা দেয় তারা চায় কোনো প্রমাণ যেন না থাকে। জাওয়াদের গলার স্বর শুকিয়ে গেল। লোকটা টেবিলে একটা খাম রাখলো। ভিতরে ছিল গাড়ির একটি চাবি আর একটা কাগজ। পুরনো গুদাম, নদীর ধারে। লোকটা যেতে যেতে বলল, সাফসুতরা করো সব। আর একটা কথা, সাক্ষী যেই ছেলেটা রিপোর্ট করেছে তাকে চুপ করাতে না পারলে তোমাকেই কেটে ফেলা হবে। সন্ধ্যায় থানায় এসে বিলাল জানালো, আমাকে হুমকি দেওয়া হয়েছে। গেটের গায়ে চক দিয়ে লেখা ছিল, চুপ থাকো। আরিফ মালিক চোখ শক্ত করলেন, তোমাকে সেফ হাউসে নেওয়া হবে। দুজন প্লেন ক্লোথস কনস্টেবল থাকবে। তুমি ভয় পাবে না, কিন্তু বাইরে কারো সঙ্গে যোগাযোগ সীমিত রাখবে। রাত গভীর হলে আরিফের টিম গলির 3টে সিসিটিভি ক্যামেরার ফুটেজ জোগাড় করলো। এক ফুটেজে ভোরে কালো পলিথিন কাঁধে নিয়ে এক যুবক ঢুকছে, মুখে মাস্ক, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। আরেক ফুটেজে দেখা গেল মাঝে মধ্যে দূরে এক কালো গাড়ি থামে, দরজা খুলতেই হালকা ধোঁয়া আর কেমিক্যালের মতো গন্ধে পাশের পাহারাদার নাক চেপে ধরে। আরিফ ফ্রেম থামিয়ে বললেন, এই গাড়িটার নম্বর ট্রেস করো। রেজিস্ট্রেশন সুযুক্ত লজিস্টিক, সুরজ ট্রেডিং। নাম শুনতে বৈধ, কিন্তু থাকতে পারে শেল কোম্পানি। পরদিন ভোরে রেইড হলো শহরের প্রান্তে এক ভাঙা গুদামে। দরজা খোলা, ভেতরে পচা গন্ধ, ছেঁড়া কালো বস্তা, মরচে ধরা টেবিল। টেবিলের ড্রয়ারে পাওয়া গেল একখানা খাতা, কোড নামে লেখা হিসেব। ডান পাশে টুকটাক নাম, কিছু কিছু নামের পাশে লাল কালি দিয়ে ক্রস। আরিফ বইটা তুলতেই গলায় কাঁটা বিঁধলো। এগুলো নিখোঁজ মানুষের নামের সাথে মিলিয়ে দেখো। ডেটাবেস খুলে বসে অফিসাররা, দেখা গেল গত কয়েক মাসে আশপাশের জেলা থেকে হারিয়ে যাওয়া অন্তত 10 জনের নাম খাতার কোডের সঙ্গে মিলে যাচ্ছে। খবরটা চাপা রাখার চেষ্টা করেও গলির বাতাসে আবার আরেক কানাঘুষা। এটা তো শুধু কোফতার ব্যাপার না, বড় কিছু। কেউ বলল, অঙ্গ ব্যবসার সিন্ডিকেট। মানুষের মুখ কেমন দ্রুত বদলে যায়। কাল যারা মমতাজ বেগমকে অপরাধী বলছিল, আজ তাদের কেউ কেউ ফিসফিসিয়ে বলে হয়তো তাকে ফাঁসানো হয়েছে। রাতে বাড়ি ফিরে আরমান আঁকতে বসে। একটা মাছালের ছবি, চারপাশে হলুদ সিল টেপ, দূরে পুলিশ ভ্যান। আকাশে ছোট করে লিখলো, সত্য। আঁকা দেখে মমতাজ বেগমের বুক কেঁপে উঠল। তিনি ছেলের মাথায় হাত রাখলেন, আমরা হার মানবো না বেটা। সেই রাতেই ডিএসপি অফিসে জরুরি বৈঠক। আরিফ মালিক বোর্ডে টাঙানো মানচিত্রে লাল পিন গেথে বললেন, লজিস্টিক কোম্পানির কাগজপত্র নকল। কালো গাড়ির যাতায়াত প্রতি 15 দিনে একবার। পরের সাইকেল 2 দিন পর। আমরা চোক পয়েন্ট বসাবো, আর জাওয়াদকে লিফট করার আগেই তার নেটওয়ার্কে ঢুকতে হবে। এক অফিসার জিজ্ঞেস করলো, ম্যাডাম, মানে আম্মাজি মমতাজ বেগম? জনগণ তো ওনাকে নিয়ে ক্ষেপে আছে। আরিফ মালিক থমকে বললেন, ওনার চোখের ভাষা আমি বুঝেছি, ওনাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রমাণ চাই। কাল সকালে ওনাকে অব্লিগেশনাল রিপোর্টিং এ ছেড়ে দেব, তবে পুলিশ প্রোটেকশন থাকবে। সোশ্যাল মিডিয়া অপপ্রচার রুখতে সাইবার উইং কাজ করবে। বাইরে হালকা বৃষ্টি শুরু হলো। বিলালকে সেফ হাউসে নিয়ে যাওয়া হলো। দরজা লাগিয়ে কনস্টেবল বলল, দরজা কেউ খটখটালে খুলবেন না, আমাদের কলেই খুলবেন। বিলাল খাটে বসে জানালার দিকে তাকিয়ে রইল। দূরে আজানের সুর ভেসে আসছে। সে মনে মনে বলল, যেই হোক, যত বড়ই হোক, সত্যটা বের করব আমরা। আর শহরের অন্য প্রান্তে নদীর ধারে কাছের আরেকটা অন্ধকার ঘরে জাওয়াদ সিগারেট নিভিয়ে দু চোখ কুঁচকে ফিসফিস করলো, আগামী ট্রিপেই সব শেষ করব, প্রমাণও সাক্ষীও। টেবিলের উপর রাখা ফোনটা কেঁপে উঠল। অচেনা নম্বর থেকে একটাই মেসেজ, রুট বদলাও, নজরদারি করা, ভুল করলে কেটে ফেলবো। জাওয়াদের কপালে ঘাম জমলো। ঘরের বাতাস হঠাৎ ভারী লাগতে শুরু করলো, যেন অদৃশ্য কোনো দেয়াল তাকে ঘিরে ফেলছে। পরের ভোরটা ফয়সালাবাদের আকাশে ধূসর কুয়াশা নামিয়ে এলো। ডিএসপি আরিফ মালিক রাতভর বোর্ডে পিন গেথে যে রুট ম্যাপ এঁকেছিলেন, সেটা এখন বাস্তব অভিযানে বদলাতে হবে। লজিস্টিক কোম্পানির ভুয়া কাগজ, কালো গাড়ির 15 দিন পর পর যাতায়াত, আর নদীর ধারের পুরনো গুদামের টুকরো টুকরো সূত্র, সব মিলিয়ে আজকের দিনটাই চোক পয়েন্টের দিন।